প্রিয় দর্শক, জানা অজানার ২৪তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি আসাদ নূর। যথারীতি আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক। তিনি সমসাময়িক ঘটনাগুলো বিশ্লেষণ করবেন। সাইফুল আলম ভাই, আপনাকে স্বাগত জানাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় সাইফুল আলম ভাই, গত এক সপ্তাহে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা গত পর্বটি অর্থাৎ গত রবিবারে আমাদের যথারীতি পর্বটি করতে পারিনি। এজন্য আমি দর্শকদের কাছে প্রথমেই দুঃখ প্রকাশ করি এবং প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদের স্বাগত। এবং আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে আলোচিত এখন বর্তমানে একটি ঘটনা, সেটি হচ্ছে তুরাগ ট্র্যাজেডি। বলা হচ্ছে তুরাগ, রক্তাক্ত তুরাগ। তুরাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। সুমন মানে এই ব্যক্তি হত্যার শিকার হয়েছেন, এটি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন। অপরদিকে পুলিশ বলছে যে না, এমন কোনো ঘটনা ঘটেনি, একাধিক লাশ পাওয়ার ঘটনাটি গুজব। আমরা দেখলাম তুরাগ ট্র্যাজেডিতে এই সুমনের সর্বশেষ মিছিল, বলা হচ্ছে এই মিছিল থেকেই পুলিশ এবং বিএনপির কর্মীরা ধাওয়া করে এবং পরবর্তীতে তিনি নিহত হন। এরকম আরো কয়েকটি লাশের কথা বলা হয়েছে। অনেক ভিডিও ফুটেজে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছি না। অনেক জায়গায় আত্মীয়স্বজনের আহাজারি, আর্তনাদ দেখা যাচ্ছে। এই ট্র্যাজেডি আসলে কতটুকু সত্য, এটা আসলেই কি ঘটেছে আমরা জানি না। আমরা ভাসতে দেখছি অনেক কিছুই, সত্য মিথ্যা জানি না। আমরা দেখেছি কিভাবে তোফাজ্জল নামের এই ব্যক্তিটিকে, যিনি মানসিক ভারসাম্যহীন, তাকে লাঞ্চ করিয়ে হত্যা করেছিল মব সন্ত্রাসীরা। আবার আমরা এটাও দেখেছি কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন, নিপীড়ন গোপন করা হচ্ছে। একের পর এক আম আ আ জেল হত্যা বা পুলিশ কাস্টাডিতে থেকে হত্যার শিকার হতে আমরা দেখেছি। প্রিয় সাইফুল আমিন ভাই, আপনি তুরাগ নিয়ে কি মতামত দেবেন? এটা কতটুকু উম আপনার আ কাছে তথ্য আছে? অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে যারা দেখবেন বা দেখছেন। আ এইটা পুলিশ, আমাদের দেশের পুলিশ তাদের অতীত চরিত্র থেকে বেরোতে পারেনি। তারা যে স্টেটমেন্ট করেছে এটাকে নিছক ভুয়া বা এসব ঠিক না, এটা যেটা করছে এটাই পুরা তথ্যের এদিক সেদিক হতে পারে। তথ্যের এদিক সেদিক। কিন্তু এখন পর্যন্ত পুলিশের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের শেয়ার যেটা যেটা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে ৭ জন কে ইয়ে করা হচ্ছে, তার মধ্যে ৩ জন এখনো নিখোঁজ, ৪ জনের লাশ পাওয়া গেছে যে সোশ্যাল মিডিয়া। কিন্তু আমি এই পর্যন্ত দেখেছি পুলিশের বরাত দিয়ে পত্রিকায়, মেইন স্ট্রিম মিডিয়াতে আসছেই না, কিন্তু একটা মেইন স্ট্রিম মিডিয়া এটা পুলিশের বরাত দিয়ে তারা তদন্ত, মানে পুলিশের সাথে কথা বলে তারা যেটা পেয়েছে সেটা হলো তুরাগ নদী থেকে ২ দিনে ৩ লাশ উদ্ধার হয়েছে। ৩টা লাশ উদ্ধার হয়েছে এবং ৩টা লাশ উদ্ধারের মধ্যে কিন্তু ওই নামগুলো আছে। নামগুলো আছে। এখন বলছেন যে অমুকজন অমুক এলাকার বাসিন্দা, তমুকজন তমুক এলাকার বাসিন্দা, তমুকজন তমুক এলাকার বাসিন্দা। কিন্তু আওয়ামী লীগ দাবি করছে যেটা তাদের কর্মী। যুবলীগ দাবি করছে তাদের কর্মী। এটা হলো তারা দাবি করছে। কিন্তু লাশ তো পাওয়া গেছে। এই লাশ যে পাওয়া যায়নি, আওয়ামী লীগ দাবি করছে যে এটা ঠিক না। এইটার মধ্যে যে পুলিশ যেভাবে তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন। হেডলাইনের মধ্যেই ঝামেলা আছে, খেয়াল করে দেখেন। তুরাগে আওয়ামী লীগের ৭ জন, তার মানে আওয়ামী লীগের ৭ জন আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু তুরাগের লাশ ভাসতেছে, এটা হলো তুরাগ সে ধরেন আওয়ামী লীগের লাশ না, এগুলো সাধারণ মানুষের লাশ। কিভাবে গেল? তাহলে সাধারণ মানুষের লাশটা কিভাবে তুরাগে এইভাবে পড়লো? ক্ষত বিক্ষত, হাঁটু ভাঙ্গা, হাত ভাঙ্গা এই লাশগুলো কোত্থেকে আসলো? কারা হাঁটু ভাঙলো? পুলিশের এই বিবৃতির মধ্যে দেখেন দ্বিচারিতা আছে। পুলিশ বলছে, এই সুমনের লাশের কথা বলতে গিয়ে পুলিশ বলছে যে সে পিকনিক করতে গিয়েছিল ট্রলারে করে। সে ট্রলারের মধ্যে তারা হই হুল্লোড় শব্দটা পুলিশ ব্যবহার করছে প্রথম। তুরাগ থানা পুলিশ বলছে হই হুল্লোড় করতে গিয়ে সে পড়ে গিয়ে মারা গেছে। তো পড়ে গিয়ে মারা গেলে একটা লোকের হাঁটু ভাঙা থাকে কি করে? পড়ে গিয়ে মারা গেলে একটা লোকের হাত ভাঙা থাকে কি করে? পড়ে গিয়ে মারা গেলে সারা শরীরে আঘাতের চিহ্ন থাকে কি করে? ঠিক আছে, পুলিশ আমি কিন্তু কয়েকটি পুলিশকে ছবি কন্ট্রাক্ট। পেয়েছি, খুবই জি। বীভৎস। আমি দর্শকদের দেখাতে পারছি না। তবে যেমন আমি বিপ্লবের ছবিটি দেখাবো। এখন যার ছবি দেখছেন তার নাম আরিফুল। আ সুমন নামের যার মরদেহটি ১৭ বছরের যুবক, একটু আগে যেটা দেখালাম, অর্থাৎ এই ছবিটি, তার আসলে দেহটা দেখানো যাবে না। এতটা বীভৎস। এবং আ বিপ্লব নামের একজনের লাশ পাওয়া গেছে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে আওয়ামী লীগের লোকজন নিশ্চিত করেছে। জি। আম উম তো আমরা এখানে ৩ জন ব্যক্তির পেলাম এবং যেমন আরিফ, আম আরিফুল আরকি, বিপ্লব এবং আ আ এই ঘটনাগুলো আসলে কি জানান দিচ্ছে? মানে পুলিশ না, কেন আমি নড়ছে আসলে এগুলো নিয়ে? আমি আসলে যে এটা যে গুজব নিয়ে যে কথাটা হচ্ছে আমি সেটা এখনো শেষ জি। করতে পারি নাই। আমি ওইটা একটু প্লিজ, শেষ প্লিজ, করে নেই। সেটা হলো যে প্লিজ। এটা প্রুফড যে এরা
এদের হত্যা করা হয়েছে, এটা প্রুভড, সেটাই আমি বলছি, এদেরকে তো হত্যা করা হয়েছে, এটা প্রুভড, এবং এরা যে আওয়ামী লীগের এটাও প্রুভড। কেমনে প্রুভড আমি আপনাকে দেখাই। আমি আপনার কাছে যদি থাকতো তাহলে খুব ভালো হইতো, আমি দেখাতে হচ্ছে, আমি দেখাই। এইটা হলো, আপনারা যদি দেখেন, এটা হলো জাতীয় সংসদের ইয়েতে একটা, আপনার ওখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আহ, হ্যাঁ, জাতীয় বা আমি আপনাকে যদি দেখাই, আপনি একটু যদি, আমি আপনাকে পাঠাই, আপনি যদি সেটা একটু আপনার জি, দর্শকদেরকে দেখিয়ে দিতে পারেন, তাহলে সেটা হলো নিশ্চয়ই। সবচেয়ে ভালো। কেমনে যে পাঠাবো, এটা আপনি আমাকে কপি। WhatsApp এ পাঠাতে পারেন, আপনি আমাকে মেসেজে হ্যাঁ, পাঠাতে আমি পারেন। আপনাকে দেখাই যেটা যেভাবে প্রুফ, যে এরা 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 আওয়ামী লীগের কর্মী, সেটা কিভাবে এটা প্রুফ হলো, সেটা হলো আসাদ, আপনাকে আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি, দেখেন। জি, আপনাকে জি পাঠায়, আমি আপনি দেখেন জাতীয় সংসদের ওই এলাকার এমপি জাহাঙ্গীর সাহেব জাতীয় সংসদ থেকে, দেখেন আপনার দর্শকদেরকে একটু দেখিয়ে দেন আপনি যদি পান, সেখানে তিনি স্পষ্ট করে যেটা বলেছেন সেটা শোনেন, আমি সেটা বলি। সেটা হলো, তিনি যেটা বলছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের উদ্দেশ্যে নৌকাযোগে কয়েকজন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কয়েকজন নেতাকর্মী আশুলিয়া বাজার ঘাটে কাছে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্য তাদের উপস্থিতি টের পেয়ে অভিযান পরিচালনা করে। এই সময় নৌকায় থাকা কয়েকজন দ্রুত পালানোর চেষ্টা করেন। তাড়াহুড়ার মধ্যে কয়েকজন আতঙ্কিত হয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেন এবং ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তারই প্রেস রিলিজে আছে, পরবর্তীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আশুলিয়া থানা অপমৃত্যুর মামলাও দায়ের করেছে নিহত পরিবারের ইয়েরা। তো হুম, এখানে প্রুভের, পুলিশ যে মিথ্যা কথা বলতেছে সেটা কিন্তু একজন সংসদ সদস্য বলে দিয়েছেন, যে পুলিশ এদেরকে, উনি পুলিশকে বাঁচানোর জন্য বলছেন যে পুলিশ তাদের উপস্থিতি টের পেয়ে অভিযান পরিচালনা করে, এখন সেখানে তারা ধাওয়া খাওয়ার সময় তারা ওখানে নৌকা থেকে পড়ে যায়, শেষ হয়। কিন্তু পুলিশ কি বলছে? পুলিশ বলছে তারা পিকনিক করতে গেছে। তার পুলিশ মিথ্যা কথা বলতেছে, এটা কনফার্ম। খেয়াল করে দেখেন। এবং মানুষগুলো হুম, যে মারা গেছে এটা তো সত্যি। পুলিশ যে মিথ্যা কথা বলছে এটা তো কনফার্ম। 2, 3 নম্বর, মানুষগুলো আওয়ামী লীগের, এটা তো কনফার্ম। কারণ পুলিশ মিথ্যা কথা বলছে, এটাই হলো সত্যি। এই সংসদ সদস্যের বিবৃতিটা যদি আপনি সব আপনার দর্শকদেরকে দেখিয়ে দিতে পারেন, পুরোটা পড়ায় দিতে পারেন, তাহলে সবচেয়ে যদি আপনি জায়গা দেয়, এখানে যেন কোনো ইয়ে না হয়, যে দেখায় দিতে পারেন এই যে মাঝখানে প্যারাটা, তিনি এই সব কিছু পুরোটার মধ্যে তিনি তার দায় এড়াতে গিয়ে তিনি কিন্তু পুরোটা বলে দিয়েছেন যে ঘটনা কিন্তু একটা ঘটেছে, যেই ঘটনায় 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর বাকি কয়েকজন পানিতে পড়ে গেছে। 7 জন অ্যারেস্টের খবর এখন পর্যন্ত পুলিশ দেয়নি। পুলিশ এখন পর্যন্ত জানায়নি এই 7 জন কারা। খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু এই সংসদ সদস্য কিন্তু ওই 7 জনের কথা উল্লেখ করছেন, যে 7 জনের কথা মানুষ বলতেছে তাদেরকে মেরে পানিতে ফেলানো হয়েছে। তার মানে কি, যে 7 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে সে 7 জন থেকে এখন পর্যন্ত 3 জনের লাশ পাওয়া গেছে, বা 4 জনের লাশ পাওয়া গেছে, বাকি 4 জন নিখোঁজ এখন, বা বাকি 3 জন নিখোঁজ। সেই 7 জন কোথায়? পুলিশ এখন পর্যন্ত কি বলেছে যে আমরা খেয়াঘাট থেকে, তুরাগ নদীর ওই খেয়াঘাট থেকে, আমরা আশুলিয়ার ওই খেয়াঘাট থেকে আমরা 7 জনকে অ্যারেস্ট করেছি? সংসদ সদস্য কিন্তু এটা ফাঁস করে দিয়েছেন। সো ইট ইজ প্রুভড যে পুলিশ 7 জনকে উঠিয়ে নিয়েছে, এবং পুলিশ গিয়ে 7 জন উঠিয়ে নিয়ে যাওয়ার মধ্য থেকেই কিন্তু 4 জনের লাশ এখন কিন্তু ইয়েতে, এরা কিন্তু নদীতে নৌকা থেকে পড়ে, এটা সংসদ সদস্যের বক্তব্যের মধ্য থেকে এবং পুলিশের মিথ্যাচারের মধ্য দিয়ে এটাই প্রুফ হয়েছে। এবং আরেকটা পত্রিকা যেটা 3 জনের লাশের খবর দিয়েছে এবং 3 জনের নাম কনফার্ম করছে, খেয়াল করে দেখেন সবটা মিলে যায় কিন্তু, যে পুলিশ ডাহা মিশা কথা বলতেছে। বিএনপির সংসদ সদস্য তিনি নিজেদের দায় এড়ানোর জন্য, কারণ তাকে জড়িয়ে আওয়ামী লীগের যে প্রচার মাধ্যম সেখানে তাকে জড়িয়ে বলা হয়েছে, যে বা আওয়ামী লীগের পেজ থেকে বলা হয়েছে যে এই জাহাঙ্গীর হোসেন এবং তার সাঙ্গপাঙ্গ এটার সাথে জড়িত। কিন্তু জাহাঙ্গীর হোসেন তার দায়টা নিজের কান বলছে না, আমি এটার সাথে জড়িত না, পুলিশে একামটা করছে। এবং তিনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন যে 7 জন কিন্তু অ্যারেস্ট হয়েছে, এবং তিনি প্রকাশ করেছেন কয়েকজন নদীতে পড়ে গেছে, কিন্তু নদীতে পড়েছে আসলে লাশ, জানতো না, মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। জি। সিম্পল। এটি স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ঘটনা নিয়ে, যেখানে আমরা দেখেছি মাসুদ কামাল আপনার সহ আপনার অন্যান্য আপনার প্রেস রিলিজটা একটু অ্যাড করে দেন, যাতে দর্শকরা কিন্তু এই প্রেস রিলিজটা পড়ে জি, নিতে পারে, যাতে কনফিউশন, দ্যার ইজ নো কনফিউশন। আমি দেখেছি বেশ কয়েকজন লালবদর সাংবাদিক, বেশ কয়েকজন লালবদর ইউনুস দ্বারা নির্যাতিত লালবদর সাংবাদিক এটাকে এখন পর্যন্ত এটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন যে আমরা এখন জি, পর্যন্ত কনফার্ম হইতে পারি না, এই জন্য আমরা কথা বলতে পারছি না, আমরা কনফার্ম হইতে পারি না বলে আমরা টকশোতে বলতে পারতেছি না। তারা বলছেন একটা পত্রিকার রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টও ক্লিয়ার না যে আসলে এরা আওয়ামী লীগের কিনা, তারা এইসব গুজব ছেড়েছে। এরা হলো
এই এই ধর্মান্তরিত লালবদর। জি, মাসুদ কামাল সহ অন্যান্যকে এই বিভ্রান্তি ছড়াতে দেখেছি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন। সচেতনতার জন্য হয়তো সাইফুল ভাই যেভাবে দেখিয়ে দিলেন একদম পুরো প্রেস রিলিজ থেকে, আপনারা এটির স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনারা এইটি আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। তো প্রিয় সাইফুল আমিন ভাই, আমরা তো একে, একে এই ঘটনাগুলো দেখেছি। এই যেমন চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, গ্রেপ্তার হন একদিন আগে। এই যে একের পর এক নির্যাতন, নূর আলম তার নাম, এগুলো তো একদমই অবধারিত এবং আমরা দেখলাম কি পুলিশের সাবেক কমিশনার হাবিব তাকে সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। জুলাইয়ের আন্দোলনে এই ব্লা, ব্লা, ব্লা ওই একই নাটক এখনো চলছে। এটার কি প্রভাব পড়বে? একজন পুলিশের প্রধান সাবেক এবং অত্যন্ত দায়িত্বশীল হাবিবুর রহমান ছিলেন, কোনো সন্দেহ নেই। তো তার মেধা বা প্রজ্ঞা নিয়ে আমাদের সন্দেহ নেই। যদিও বিতর্ক থাকতে পারে, কিন্তু এই মানুষটিকে যেমন খুনের মানে পুলিশ প্রধানকে আসামি করে, তো পুলিশের মনোবল কি দেখা দিচ্ছে? ভেঙে পড়বে না চেইন অফ কমান্ড? না, পুলিশের চেইন অফ কমান্ড আদৌ আছে কিনা এটা সন্দেহ। আপনি যদি দেখেন যে পুলিশের অবস্থানটা, পুলিশ কিন্তু এখন দলীয় কর্মী বাহিনীতে পরিণত হয়েছে। সেটা আগেও অভিযোগ করা হইতো পুলিশ দলীয় কর্মী বাহিনী, কিন্তু সেই দলীয় কর্মী বাহিনী কারা শুরু করেছিল? যদি ইতিহাসটা আপনার টেনে নিয়ে আসেন, আজকে এদেরকে বিচার করছেন, তাহলে তো তখন থেকে 1991 থেকে, হ্যাঁ, 1991 থেকে 1995 পর্যন্ত এই সময়কালে প্রথম বাংলাদেশে পুলিশ দলীয়করণ হয়। অনেকে বলে না, তখন না, আসলে হয়েছিল 2001 সালে। তো যাই হোক, মওদুদ আহমেদের একটা বই আছে এই নিয়ে, যে ওই সময়কালগুলো নিয়ে মওদুদ আহমেদ বলেছে। মওদুদ আহমেদের বইতে কিন্তু পরিষ্কার আছে, উনি পরিষ্কার ভাষায় লিখেছিলেন 2001 সাল থেকে উনি 95টা বল না, অনেকে অনেকে বলে 95 থেকেই বিএনপি এটা করেছে, 96 দেশে আওয়ামী লীগ কিছু তারাও করেছে, বিএনপি কিছু করেছে, আওয়ামী লীগ কিছু করেছে। কিন্তু মওদুদ আহমেদের বই, তাদের 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 মন্ত্রীর বই যদি আপনি দেখেন, সে বইতে আছে কিন্তু দলীয়করণ কিন্তু তারা করেছিল। 2001 সালে ওনার বইতে আছে যে আওয়ামী লীগ থেকে বেরিয়ে পর বিএনপি দিয়ে পুলিশ বাহিনী সাজানোর পরেও আমরা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারি নাই বলেই খালেদা জিয়া শেষ পর্যন্ত জাতির উদ্দেশ্যে প্রথম বর্ষের বক্তৃতায়, উনি 2 সালের বক্তৃতায় 10ই অক্টোবরে উনি যখন প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বক্তৃতায় উনি কিন্তু বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট তৈরির অলমোস্ট অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, যে উনি সন্ত্রাস দমন করবে, এবং 16 তারিখ ওনারা কিন্তু অপারেশন ক্লিন হার্ট চালু করে। সো দলীয়করণ কিন্তু হয়েছে, কিন্তু দলীয়করণ দিয়ে কোনো কাজ হয় না। দ্যাট ইজ বিং প্রুভড। সে 2001 থেকে যদি খালেদা জিয়া দলীয়করণ করে থাকে, তিনিও কিন্তু এর থেকে লাভবান হতে পারেন নাই। তিনিও কিন্তু শেষ পর্যন্ত অপারেশন ক্লিন হার্ট করেছেন। ওকে, আপনি যদি এরপরে শেখ হাসিনা সরকারের সমস্যা, আপনি তাদের সম্পর্কে আপনি কি করতেছেন? তাদেরকেও আপনি বলছেন দলীয়করণ করেছে, কিন্তু তাদের বেশিরভাগগুলো জঙ্গি দমন করেছে, আর আজকে তাদেরকে বিচার করতেছেন। সো দলীয়করণ করে কোনো সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত পুলিশকে প্রফেশনাল না করা যায়। কিন্তু আবার যদি আপনি প্রফেশনে আঘাত করেন, যে তার প্রফেশনাল অ্যাটিটিউডে আঘাত করেন, এখন একজন পুলিশ প্রধান, সে কিন্তু নিয়ম তার নীতিমালা অনুসারে, সরকারের নীতিমালা অনুসারে সে চলেছে। সরকারের নীতিমালা কি ছিল? সকল জঙ্গি ধরো, সে জঙ্গি ধরছে। সে পার্সোনাল কোনো ইয়া থেকে কিন্তু কোনো কাউকে ধরে নেই, পার্সোনাল কোনো কারণে। এখন আপনি রোষ করতেছেন যে সে পার্সোনালি এটা করছে। নাও, পুলিশ বাহিনী কোনদিন পার্সোনালি, যা এখনো যেটা করতেছে, এটা কিন্তু কেউ পার্সোনালি করতেছে না, কিন্তু এটা হলো দলীয় আদর্শ থেকে উদ্বুদ্ধ হয়ে অথবা সরকারের নির্দেশে তারা এগুলো করতেছে। তো পুরোটাই সরকারের একটা দেয়। এখন সেখানে যদি আপনি এরকম একটা আইজিপিকে ইয়ে দিয়ে দেন, সেটাই কিন্তু সমাধান কোনোদিন আসবে না, বরং আরো ক্লামজি হবে, আরো অনেক আইজিবির কিন্তু বিচার হবে। এই আমলে হ্যাঁ, যতগুলি আইজিপি হবে প্রত্যেকের বিচার হবে। এখন এই দলীয় অবস্থান থেকে যদি না যাওয়া যায় এবং সরকারের অবস্থান যদি না চান, তাহলে কিন্তু ওই যে ধরেন যেই ছেলেটিকে তেলু নিয়ে গেল, হাসতে হাসতে সে গেল, ভি সাইন দেখিয়েছে, কিন্তু আরেকটা ভিডিও আমি হ্যাঁ, দেখছি, সে ভি সাইন জি। দেখেছে, মানে আমি বেরিয়ে আসতেছি তোমরা চিন্তা করো না, হাসতে হাসতে সে পুলিশের সাথে গেছে, আর মৃত লাশ হয়ে আসছে। এই অবস্থা কিন্তু চলতে থাকবে, এটা কিন্তু এই আমলেই শেষ হয়ে যাবে না। এই আমলে যেটা শুরু হয়েছে, বা এই আমল ইউনুস যেই কারবারটা শুরু করেছে, যেটা শেখ হাসিনার সময়কার যেটাকে বলা হয় জঙ্গি দমন, উনি করেছেন। আর এনারা করতেছে কি? এনারা করতেছেন বিরুদ্ধ মতকে দমন করতেছেন। সে বিরুদ্ধ মত যত এরকম করে পুলিশ দিয়ে দমন করবেন, ভবিষ্যতে কিন্তু সেই বিরুদ্ধ মতরে একই রকম পুলিশ দিয়ে কিন্তু দমন করা হবে। ওই দেখেন তার আমি ভিডিও দেখছি তার ভি সাইন সহ। জি, আমরা ওই ভিডিওটা দেখেছি সবাই। মোটামুটি তিনি হাসতে, হাসতেই কিন্তু হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মীদের এই দৃঢ় অবস্থান বা দলের প্রতি যে ডেডিকেশন তৃণমূলের, তাদেরকে আসলে মানে আদর্শের জন্য যেকোনো ব্যক্তি যখন এরকম ডেডিকেশন দেখায় তখন শ্রদ্ধা করতেই হয়। সাইফুল আলম ভাই, আপনি পুলিশ নিয়ে বলছিলেন, ডিএমপির
সাবেক কমিশনার তার যে অবস্থান, এই যে এখন তার বিরুদ্ধে এই যে মামলা-টামলা হলো, তিনি সম্ভবত দেশে নেই। তো যাই হোক, এটা একটা বার্তা। পুলিশ মানে সো কল্ড নিরপরাধ মানুষের উপরে নাকি পুলিশ গুলি চালিয়েছে। তাহলে পুলিশকে কারা হত্যা করলো? থানায় ঢুকে। মানে না, ফ্লাইওভারে তাদেরকে তো ওভারব্রিজে দেওয়া, ঝুলায় রাখা। ইমিউনিটি দেওয়া হয়েছে। তারা হুম। করতে পারছে। তাদেরকে ইন্ডিমনিটি বিপ্লবী হিসাবে ইমিউনিটি দেওয়া হয়েছে। হুম। তো এগুলোর আসলে ফলাফল আমরা দেখব। এবার একটা বিষয়ে যদি আপনি খেয়াল করেছেন কিনা, সারা বাংলাদেশে এই পতাকাবাজরা মানে খিলাফতবাজরা এরকম কালিমার পতাকা ওড়াচ্ছে। তাদের দাবি হচ্ছে যে বিশ্বকাপে মানুষ ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা ওড়াচ্ছে, তাই তারাও ওড়াবে। তো এটা শুধু প্রতীকী ছবিই না, আমি যদি দেখাই, এটা হয়তো এআই দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটা কিন্তু উল্লাস করা হচ্ছে। ইসলামী শরিয়া, খিলাফত শাসন ব্যবস্থা, আ হানজালা, এই ধরনের মোল্লা। আমরা একটু দেখি ভাইয়া, হ্যাঁ? কয়েকটা বক্তব্য শুনি প্রিয় দর্শক। আমার মনে হয় যে আপনারা শিউরে উঠবেন যে কি হচ্ছে। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকার ওপরে খিলাফতের পতাকা ওড়ানো হচ্ছে, কালিমার পতাকা, আইসিসের বা জঙ্গিদের পতাকা ওড়ানো হচ্ছে। কিন্তু এখন পতাকার অবমাননা হয় না। চিন্ময় কৃষ্ণ দাস নিজে না করেও এই মামলায় এখনো তিনি জেলে রয়েছেন বছরের বেশি সময় ধরে। একই জিনিস এরা করছে, ইসলামিক সন্ত্রাসীরা করছে। শুধু করছে না, তাদের মুখের ভাষা, আমি একটু অনুরোধ করব যারা বয়োজ্যেষ্ঠ আছেন, মানে আমাদের যারা বয়সে বড়, তাদেরকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের বাংলাদেশের এই ইসলামপন্থীদের মুখের ভাষা এটাই। আমাকে দেখাতে হবে, শোনাতে হবে। আপনারা আশেপাশে সন্তান-সন্ততি থাকলে তাদেরকে একটু দূরে রাখবেন। কারণ এই কথাগুলো আমরা ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে শুনতে চাই না বা শুনতে পারিও না। এমন অসভ্য আমরা হতে পারি নাই। কিন্তু এই ইসলামপন্থীরা তাদের মুখের ভাষা এবং তারা কি চায়, তাদের ধর্ম বিশ্বাস কোন পর্যায়ে রয়েছে, সেটা আপনারা এই ভিডিওটি দেখলে বাংলাদেশে যেগুলো দালাল আছে সব হিন্দুরা কিন্তু সমস্যা না, সব হিন্দুরা কিন্তু সমস্যা না। ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশে আক্রমণ করে দেখো, অনেক হিন্দু তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা? কথা একটাই, ফেলবো। কথা বুঝতে পারছেন? স্পষ্ট কথা, এটা মুখে রাখবেন সবার। কোন বাপের বেড়া যদি আসে আমরা সবাই হাবি হবো, যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভালো করেছে এই টাইমস অফ বাংলাদেশ, তারা মিউট করে দিয়েছে এই সব ধরনের শব্দ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাদির কি স্লোগান, সেটাই। এবং একজন মানুষ মাথায় টুপি এবং আশেপাশে কালিমার পতাকা, এবং তার এটা হচ্ছে ভাষা। এই যে খিলাফত বাজদের উদ্দেশ্যটা আসলে কি, আমরা দেখতে পাচ্ছি প্রীতম রঞ্জন বোস, তিনি একজন সাংবাদিক, ভারতের বেশ পরিচিত সাংবাদিক। তিনি বলছেন রাজশাহীতে সেনা সদস্যরা সিটি বাইপাস থেকে আজ সন্ধ্যা ৬টার দিকে তেরখাদিয়ার দিকে যাবার পথে এই ভিডিওটি ধারণ করা। এখানে স্পষ্টতই সেনাবাহিনীকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দেখা যায়, যা বিস্ময়কর। আমরা শুনি। আমি চেষ্টা করছি এটার অডিও। ওকে, আপনারা শোনেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কিভাবে, মানে এই পুরো বিষয়টা সাইফুল ভাই আমাদেরকে যদি একটু বিশ্লেষণ করেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, এইটা কি মানে এই ওয়ার অ্যান্ড টেরর ওই টাইপের কিছু একটা, আবার সেই কোনো জুজুর ভয় আপনি কি দেখতে পাচ্ছেন হঠাৎ করে খিলাফত বাজ? ওয়েল, দেখেন, এটা একটা যে ভিডিওটা আপনি দেখালেন, সেই ভিডিওটাতে আমি কিন্তু মানে আমি এক্স্যাক্টলি কমেন্ট করার আগে আমার মনে হয় আমরা কি শিওর হতে পারি যে এটা ওরা স্লোগান দিচ্ছে। কারণ স্লোগানটার মধ্যে আপনি যদি আমি যেহেতু ভয়েস নিয়ে বা সাউন্ড নিয়ে কাজ করেছি বা সাউন্ড নিয়ে আমি করছি, আমার কাছে এটা মনে হয়েছে এটা আরোপিত একটা সাউন্ড। এবং আপনি যদি এর সমন্বিত আল্লাহু আকবার হতো,
তাইলে এখানে বাচ্চাদের মানে আওয়াজ আপনি শুনতে পেতেন না। আপনি যে খেয়াল করে দেখেন ওখানে বাচ্চারও একটা শুনতে পাওয়া যায়। আচ্ছা, আপনি এটার যে আপনি দেখবেন অ্যাকাউন্টেবিলিটি যে প্রীতম রঞ্জন ঘোষের উপরেই বোস, তিনি যেহেতু একজন সাংবাদিক, তো হ্যাঁ, আমার মনে হয় হ্যাঁ। যে যেহেতু আমি সাউন্ড নিয়ে আমার একটা মানে ইয়ে আছে, আমার ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি সাউন্ডের যে জিনিসটা দেখতে পেলাম, আমার মনে হয় না যে এখানে সবগুলো পুরুষের গলার সাথে এরকম চিকন একটা ভয়েস আসার কথা না। সেটা বাচ্চার বয়স না বা চিকন কোনো গলা। ১, ২ নম্বর হলো সারফেসের মধ্যে আপনি খেয়াল করে দেখেন সারফেসের মধ্যে অন্য সাউন্ড, বুটের সাউন্ড নাই। হ্যাঁ? এটা কিন্তু ওরা বুটে পা দিয়েছে। সারফেস যদি হতো তাদের স্লোগানের সাথে বুটের সাউন্ড থাকতো। এরকম আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা নিয়ে কমেন্ট করে আমরা পরে বিব্রত যেন না হই। সে কারণে ওকে। আমি বলছি যদি আর্মি এটা করে থাকে অবশ্যই আর্মি তার ডিসিপ্লিন ভেঙেছে। এটা কিন্তু আমি বলি। কিন্তু আর্মি আদৌ করেছে কিনা এটা নিয়ে আপনি যদি সাউন্ডটা আরো ২ বার বিভিন্ন ফ্যাক্ট চেকের মাধ্যমে বা সাউন্ড ইঞ্জিনিয়ারদের দিয়ে আপনি যদি চেক করায় দেখতে পারেন যারা এই সাউন্ড ইঞ্জিনিয়ারিংটা বোঝেন, তাইলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সারফেসের সাউন্ডের অভাব আছে। সারফেস এটা একটা সারফেস আছে যেটা হলো বাইরের থেকে আরোপিত সারফেস। কিন্তু যদি মূল সারফেস থাকলেও তাদের বুটের আওয়াজ থাকতো। মূল যদি সাউন্ড থাকতো তাদের অস্ত্রের কোনো না কোনো অস্ত্রের সাথে ঘষাঘষির আওয়াজ থাকতো। কিছু না হুম। কিছু থাকতো। হ্যাঁ, দেখবেন যে হেলমেট একটা ইয়ে করছে। সেই হেলমেটের কিন্তু একটা আওয়াজ এর মধ্যে থাকার কথা। মানে কোনো না কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আম একটু আরেকবার আ দেখি। একটু দেখেন প্লিজ। একটু খেয়াল করি যে আমি আমি কোনোভাবে এটা আমি চেষ্টা করেছি আমি যেহেতু এটাতে আমি চেষ্টা করেছি শোনার জন্য আপনি একটু দেখেন। এবং জি। আপনার দর্শকদের থেকেও আপনি ইয়ে নিতে পারেন। এখানে যদি কেউ সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে থাকে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর এখানে একটু খেয়াল করেন সাইফুল রহমান ভাই, এখানে কিন্তু একজন সদস্য আল্লাহু আকবার বলছে। না, এটা তার মুখটা দেখা যাচ্ছে। মুখটা দেখা যাচ্ছে। নারায়ে তাকবীর আল্লাহু এদের গলায় এরকম হওয়ার কথা না। এই যে দেখেন, ও কিন্তু আল্লাহু আকবার বলছে। তাকবীর আল্লাহু আকবার নারায়ে তার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার একজন হয়েছে কিনা জানি না, বাট অ্যাজ এ কয়েকটা চিকন গলা শোনা যায়। এটা হয়তো পাশ থেকে কেউ, বাচ্চা কাচ্চারা তো যোগ দেয়। না, সাউন্ড পাশ থেকে আসলে সেটা সাপ্রেস সাউন্ড হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ওদের আওয়াজ নাই, অস্ত্রের আওয়াজটা নাই। ওদের ন্যাচারাল হাঁটা চলার সাউন্ড ওকে, আমরা একটু অনুরোধ করব যারা রাজশাহী থেকে দেখছেন, রাজশাহী সেনা সদস্যরা সিটি বাইপাস, গতকালের ঘটনা এটি তিনি গতকাল আপলোড করেছেন যে সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা নাকি ঘটেছে। যদি আপনারা কেউ রাজশাহীর থেকে থাকেন, কেউ প্রত্যক্ষদর্শী হলে আমাদেরকে একটু এখানে কমেন্ট করে নিশ্চিত করবেন। প্রীতম রঞ্জন বোসকে আমি চিনি। তিনি বেশ বাংলাদেশ না বিষয়ে জি he might be a very responsible person, but তাকেও কেউ কনফিউজ করতে পারে। রাইট। আমরা একটু দর্শকদের উপরে করি। দেখি দর্শকরা কিছু বলতে পারেন কিনা। সাইফুল রহমান ভাই, আচ্ছা আমরা এটা বাদ দিলেও অন্য যে ফ্ল্যাগগুলো দেখলাম, এই যে খাদির ভাষা বা এই যে মানে একটা জজবা শুরু হইলো খিলাফত বাজেরা, এটার উদ্দেশ্যটা কি? এটা কি ফেব্রিকেটেড? না, না। এটা কিন্তু শুরু এখান থেকে না। এটা শুরু কিন্তু বেশ কিছুদিন আগে থেকে। আমি এ নিয়ে আমি খেয়াল করেছি, আমি চেষ্টা করেছি এটা খোঁজার জন্য। এগুলার আগে আপনার মনে আছে যখন কেয়ারটেকারের সময় এই হিজবুত তাহরির এই কলেমা মানে কি আইএসের কলেমাটা যেটা, আইএসের যেটা হুম। কালো কলেমা। এই কালো কলেমা দিয়ে যেটা এখানে আপনার এখানে আছে যে এক দল কিন্তু কালো কলেমা হাতে আরেক দল সাদা কালেমা হাতে। তো কালো কলেমা হাতে যখন আমি প্রথম দেখি যে ঢাকা শহরে তখন কিন্তু সরকারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। কারণ হিজবুত তাহরির নাম শোনার সঙ্গে হিজবুত তাহরির হলো পার্মানেন্টলি একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে যুক্তরাষ্ট্রের তালিকার মধ্যে আছে এবং হুম। এটা ন্যাটোর তালিকায় আছে এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের তালিকায় আছে। আমি ৩টা তালিকার কথা বললাম আপনাকে। একটা হলো যুক্তরাষ্ট্রের নিজস্ব তালিকায় কিন্তু হিজবুত তাহরিরকে তারা ইয়ে করে আইএসের পতাকা সহ যেই হিজবুত তাহরিরটা, মূল হিজবুত তাহরির সে, এবং এটা ন্যাটো কিন্তু এই পতাকাধারীদেরকে খুঁজে বেড়ায় কিন্তু তাদের গোয়েন্দা বাহিনী খুঁজে বেড়ায় ধরার জন্য। আর ৩ নম্বর হলো ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু এরা নিষিদ্ধ। সো
বাংলাদেশ সরকারের ওই সময় ক্ষমতা ছিল না যে ওই মিছিলটা দেখানোর জন্য। যখন মনে আছে যে এটা খুব সম্ভবত পল্টন এবং মগবাজার এলাকার মধ্যে এরা মিছিল করেছিল। সেই সময় কিন্তু একটা বড় ধরনের রিঅ্যাকশন হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, এবং সেই সময় এটাকে সাপ্রেস করা যায়। এবং তখন আহ, উপদেষ্টা ছিলেন, কি বলে, প্রধান উপদেষ্টা নামক যে এই বদলোকটা ছিল, তার একজন উপদেষ্টা ছিল, বিশেষ সহকারী ছিল মাহফুজ আলম, পরবর্তীতে মন্ত্রী হয়েছে বা উপদেষ্টা হয়েছে। সে হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ত আছে। এই সময় কিন্তু এটা ছড়িয়ে পড়ে, তখন এই হিজবুত তাহরিরকে সাপ্রেস করা হয়। এরপর আবার হিজবুত তাহরির আবার প্রকাশ্যে আসে, কখন যান বাংলাদেশে প্রকাশ্যে আসে হইলো হিজবুত তাহরিরের ওই পতাকা, ওই কালো পতাকাটা আবার আসে হইলো বঙ্গবন্ধুর ভবন যখন ভাঙে, তখন কিন্তু তারা বঙ্গবন্ধু ভবনের উপরে উঠে কিন্তু ওই তার পতাকাটা উড়াইছিল। আরেকটা হলো আরেকজন বঙ্গবন্ধু ভবনের সামনের অংশে, যেখানে কয়েকজন মেয়ে বসা ছিল, তাদের পাশে উঠে কিন্তু ওই পতাকা নাড়তেছিল। এরকম ভিডিও আমি দেখেছি। থার্ড ঘটনা হলো এর পরপরই ওই ভাঙনের যে কতগুলি ঘটনা, সেই সময় একটা ফ্লাইওভারের উপরে গিয়েও কিন্তু ওই পতাকা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলো ছাড়া গত 2 বছরের মধ্যে কিন্তু এরা সাপ্রেস ছিল, কারণ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো এটা হজম করে দেয়। ভারতের কথা বাদ দেন, এরাই সরকারের উপর চাপ ছিল, কিন্তু এরা আবার প্রকাশ্যে আসছে কবে থেকে জানেন? আবার শুরু করেছে তারা। তারা কিন্তু ওই যে রংপুরের ওই ঘটনা নিয়ে, রাম মন্দির নিয়ে ঘটনা নিয়ে শুরু করার পরে জনতা দলের নামের একজন জনতা দল করছে, মিটিং টিটিং করছে। জনতা দল এটা কিন্তু অন্য কোনো ইসলামী সংগঠনের আগে কিন্তু জনতা দল নোটে, যারা বাংলাদেশে কিন্তু অ্যাডভোকেসি করে বেড়ার চেষ্টা করে। এরা সাবেক সেনা সদস্যদের একটা সংগঠনের মতো। এরা অ্যাডভোকেসি করে যে ইন্ডিয়া যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা কি করব। এখন তাদের অ্যাডভোকেসি হলো 18 বছর বয়সের পরে সবাই আর্মস ট্রেনিং দিতে হবে, যারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য রেডি হতে হবে। এই দলটা কিন্তু এটাকে উস্কানো শুরু করে, এবং তারা সুযোগটা না হলো বিশ্বকাপ শুরু হওয়ার পরে। তারা সুযোগটা হলো কখন? আর্জেন্টিনার একটা 8 কিলোমিটার ব্যাপী একটা পতাকা, অনেক মিলে, মানে আর্জেন্টিনার সমর্থক মিলে 8 কিলোমিটার লম্বা নাকি একটা পতাকা দিয়েছিল সামহায়ার ইন ময়মনসিংহ এরিয়া ওর নেত্রকোনা, এরকম কোনো এলাকায়। ওইটার সুযোগ না তারা আবার সার্ফেস আসলো। তারা কি করলো? তারা চালাকি করলো। চালাকি হলো, তারা কালো পতাকাটা নিল না। তারা বলল যে তারা ওই যে সাদা পতাকার মধ্যে কালেমা লেখা ওই পতাকা, মানে কালোর জায়গায় সাদা এনে তারা কিন্তু সার্ফেসে আসলো। এসে তারা বলল, তাদের প্রথম স্লোগান হলো যে, এটা আমার মনে আছে, এটা আবার চিটাগংয়ের কক্সবাজার এলাকাতে তারা কোন একটা ব্রিজের উপরে কেন ব্রাজিলের পতাকা, কেন আর্জেন্টিনার পতাকা, তারা সামনে এসে ওখানে বক্তৃতা দিল, এবং সেই বক্তৃতা সারা বাংলাদেশে প্রচারিত। এবং সেই বক্তৃতার পরের থেকে এটা ময়মনসিংহে আসলো, কিশোরগঞ্জে আসলো, বিভিন্ন জায়গাতে কিন্তু এরা বেরোলো, মোটরসাইকেল মিছিল করলো। মোটরসাইকেল কিসের বিরুদ্ধে? যে ইহুদি নাসারার দেশের পতাকা যদি বাংলাদেশে হয়, কেন মুসলমানের পতাকা আসবে না? ইহুদি নাসারারা ফুটবল খেলে, অন্যরা তো ফুটবল খেলে না, মানে বাংলাদেশে যারা ফুটবল খেলে এরাও ইহুদি নাসারা, এরকম আর কি। ইহুদি নাসারাদের দেশ, এই দেশের পতাকা যদি বাংলাদেশে, তাহলে আমরাও এই পতাকা উড়াবো। এই যুক্তি দিয়ে তারা পতাকা উড়ানো শুরু করলো, এবং খুবই বিস্ময়করভাবে সরকারের প্রশাসন এবং পুলিশ প্রশাসন এটাকে একদম সাধারণভাবে দেখলো। সারা দেশে এখন দেখা গেল কিন্তু ওইটার পরে 8-10 দিনের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু আপনি যেটা দেখাইলেন, যে ওরা এখন এই পতাকাটা উড়াচ্ছে, এটা ক্যামোফ্লেজ করতেছে। কিন্তু তারা কিন্তু সাদা পতাকা উড়াচ্ছে, আসলে কিন্তু ওরা আইএসেরই পতাকা। 2-3 জনের কাছে কালো পতাকা দেখছেন। সো এদের কিন্তু উত্থান হচ্ছে। ওই যেই জঙ্গিদেরকে দমন করার জন্য শেখ হাসিনা তার পুলিশ বাহিনী ব্যবহার করেছিলেন, যে জঙ্গিদের দমন করার জন্য অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, যেই জঙ্গিদের দমন করার জন্য কিন্তু র্যাব গঠিত হয়েছিল, যে আদর্শ শেখ হাসিনা কন্টিনিউ করার কারণে আজকে তার ওই পুলিশ বাহিনীর সদস্যদের বিচার হইতেছে, সেই আদর্শের কিন্তু আবার উত্থান ঘটতেছে। কারণে গত 2 বছরের ইউনূসের এই জঙ্গিকরণের মাধ্যমে সমস্ত জঙ্গি মুক্ত হয়ে গেছে, এবং তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় নিজেদেরকে দিচ্ছে। এটা হলো ধরেন আপনি, এটা উপসর্গের মতো তারা প্রকাশিত হচ্ছে। কখন এটা জ্বরে আক্রান্ত হবে, কখন এটা জঙ্গি রোগে আক্রান্ত হবে, উই ডোন্ট নো, বাট দে আর মানে সারফেসিং, এটা বলতে পারেন, সারফেসে চলে আসতেছে তারা। অনেক ধন্যবাদ। মাদ্রাসায় একের পর এক যে ধর্ষণ হচ্ছে, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও দেখি আমরা। ছেলেরা এখন নিরাপত্তা থাকতে পারতেছে না, তাহলে মেয়েরা কিভাবে পারবে বলেন? আমরা কিভাবে বাচ্চাদেরকে আরবি পড়ার শিক্ষা দিব? মুসলমান হিসাবে তো আমাদের কর্তব্য। আমার টিচার আমাকে ডাকতেই পারে, গেছে ওরে 500 টাকা দিয়া খারাপ অভার দিছে। ছেলেরা এখন নিরাপত্তা থাকতে তো পারে। এই যে একের পর এক মাদ্রাসায় ধর্ষণ, আমরা দেখতে পাই সেই ডিএনএ বাজরা, মানে বিভিন্ন জিনিস সামনে আনা হয় এটা গোপন রাখার জন্য। সরকার কেন এই বিষয়ে তেমন কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিচ্ছে না?
সংক্ষেপে যদি এটা একটু বলতেন। সরকার যে জিনিসটা, সেই সরকার কি আসলে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতায় আসছে, বা মানুষের ভোটে আসছে, বা প্রতিযোগিতা করে আসছে? আসে নাই তো। তারা আরোপিত একটা সরকার। সে আরোপিত সরকার যতক্ষণ সে ধরেন এইসব জিনিস তারা ওভারলুক করে থাকার চেষ্টা করতেছে। এখানে আপনি দেখেন যে যা কিছু হচ্ছে তারা ওভারলুক, তারা কিন্তু বিরোধী দল দমনের দিকে তাদের যতটা মনোযোগ, বিরোধী দল মানে কি আওয়ামী লীগ দমনের ব্যাপারে তাদের যতটা মনোযোগ, তারা কি এই বিষয়ে মনোযোগ দিচ্ছে? মনোযোগ তো দিচ্ছে না। যদি দায়ী দিত, সারা দেশে তো আমি তো মনে করি রেপের মানে ধর্ষণের মহামারী চলতেছে এখন। আরো যদি বাড়ায় বলেন, আপনি শিশু ধর্ষণের মহামারী চলতেছে। এটা তো মহামারী। আপনি হামের মহামারী চলতেছে বাংলাদেশে, শিশু ধর্ষণের মহামারী চলতেছে, ধর্ষণের মানুষের খুনের মহামারী চলতেছে। কিন্তু এগুলোর দিকে সরকারের কোনো দৃষ্টি আছে? আপনি দেখবেন যে তারেক রহমান মালয়েশিয়াতে ওনাকে দেখতে সুন্দর লাগছে, ওনার সিম্পলিসিটির জন্য প্রশংসা হচ্ছে, উনি এই করে হাসেন, স্মিত হাসি দেন, অমুক দেন, এই নিয়ে যতটা বেশি প্রচার চলতেছে পার্লামেন্ট থেকে শুরু করে, যে পার্লামেন্টে বলে উনি নাকি বিদেশ ভ্রমণের সংস্কৃতি চেঞ্জ করে দিয়েছেন। সংস্কৃতি উনি বিদেশ থেকে আসার পরে সংস্কৃতি চেঞ্জ করে দিয়েছেন, অনেক চেঞ্জ করতেছেন। যিনি সংস্কৃতি চেঞ্জ করতেছেন, কিন্তু তিনি কিন্তু তার গ্রাসরুট লেভেলে কি সংস্কৃতি চেঞ্জ হচ্ছে এটা কিন্তু খেয়াল করতেছে না। গ্রাসরুট লেভেলে যে ধর্ষণের সংস্কৃতি শুরু হয়েছে, গ্রাসরুট লেভেলে যে শিশু ধর্ষণের সংস্কৃতি শুরু হয়েছে, গ্রাসরুট লেভেলে যে মানুষের উপর নির্যাতন মবের সংস্কৃতি যে কন্টিনিউ করতেছে, এটার দিকে তার কোনো দৃষ্টি নেই। সো উনি ব্যস্ত, কিন্তু ওনার কতদিন উনি ভালো ক্ষমতায় থাকতে পারবেন এবং বিরোধীদের দমন করে কোনো চ্যালেঞ্জ বাদে উনি কিভাবে থাকবেন, সেই ধান্দায় উনি ব্যস্ত। তো ওনার এই ব্যস্ততার সাথে এগুলো সাধারণ মানুষের যে সাফারিংস, এটা তো উনি ফেস করতেছেন না। আপনাদের এখানে অনেকেই গল্প দেয় রোম যখন জ্বলছিল নিরু তখন বাঁশি বাজ, যদিও এই ঘটনাটা ঠিক না। নিরু তখন কোনোভাবে বাঁশি বাজাইতেছিলেন না, বা নিরু তখন কখনোই মানে ওই রোমের ওই ধ্বংসযজ্ঞের, উনি যদিও বাইরে ছিলেন কিন্তু ধ্বংসযজ্ঞের সময় উনি এসে ধ্বংসযজ্ঞ ঠিক করার চেষ্টা করছিলেন। কিন্তু সেই নিরোর মতোই, নিরোর যে উদাহরণটা না হয় ফেক নিরো, এবং বাংলাদেশে এখন ফেক নিরোর একটা আবির্ভাব করছে, যে নিরো মনে করতেছে যে উনি কোনো কিছুর দিকে না তাকিয়ে উনি ওনার মতো করে উনি একটা কি বলছে উনার মানে কি বলে ভদ্রতার উদাহরণ তৈরি করতেছেন, উনি কি বলে একটা কালচার তৈরি করতেছেন যেখানে কি বলে শান্ত থাকা যায়, ভালো থাকা যায়। কিন্তু এর পেছনে যে কত বড় নৃশংসতা কাজ করতেছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তো দেখতে পাচ্ছি না। বিরোধীদের যেভাবে খুন করা হচ্ছে, সারা দেশে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, যেভাবে সারা দেশে শিশু ধর্ষণ হচ্ছে, শিশুদেরকে খুন করছে, একটা শিশুকে ২ ভাগ করেছে। আপনি একটা স্টোরি আপনি দেখেন, আপনার মানে বুক ফেটে যাবে যে একটা শিশু মাত্র 6 না 7 এর পরে একটা মেয়েকে ধর্ষণের পরে অর্ধেক ঝুলে রাখছে, অর্ধেক নিচে রেখে চলে গেছে। ইউ হ্যাভ সিন ইট। এইটাকে আপনাকে যদি আঘাত করে, এই সরকার প্রধান যিনি এই সবার দায়িত্ব, ওই শিশুটার দায়িত্ব সে, কিন্তু তার কিন্তু কোনো গায়ে লাগতেছে না। আপনি কিভাবে এটা কি ব্যাখ্যা করবেন? এই মানসিক এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি আসলে বাংলাদেশে ভদ্রতা স্ট্যাবলিশ করা হচ্ছে না, বা বাংলাদেশের নৃশংসতা স্ট্যাবলিশ করা হচ্ছে? আমাদের এই ভদ্র প্রধানমন্ত্রী কি নৃশংসতা প্রধানমন্ত্রী হিসেবে শেষ পর্যন্ত চিহ্নিত হন কিনা? আমার কাছে মনে হচ্ছে সেই দিকে উনি ধাবিত হচ্ছেন। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন পিতা এবং পুত্রের বন্ধন দেখব। এই ব্যক্তিটার হচ্ছে স্বঘোষিত রাজাকারের সন্তান। তো আমরা একটু শুনি তাদের হাদির মতো আবৃত্তি। দুর্গম গিরিকম তোর গুরু, দুর্গম গিরিকম তোর গুরু, দুর্গম গিরিকম তোর গুরু। তো কাজী নজরুল ইসলামকে হাদি পরিচয় করাইল। আর এই হচ্ছে আমরা পুত্রকে দেখলাম রাজা, এবং তাদের পিতা এই যে নাচতেছে। হ্যাঁ, এই ইউনুচার আজকে জন্মদিন। তো এই ইউনুচার ব্যাপারে মানে তার এই যে দেশে এত কিছু হয়ে যাচ্ছে, দেশের ১২টা বাজে, চিটাগংয়ের ভাষায় একটা কথা আছে, ওইটা আর বললাম না। দেশের ১২টা বাজে এই ৮৬তম জন্মদিনের তিনি পালন করতেছেন আর কি। তো এটা একটা প্রতীকী ছবি। যদিও এই প্রাণীটি খুবই কিউট একটা প্রাণী, তার কোনোই দোষ নেই, কিন্তু যিনি বানিয়েছেন এটা একটা প্রতীকী অর্থে। তো এই ইউনুচার বেঁচে থাকার ব্যাপারে আপনি কি আশা করেন? তার তো আরো ওর দীর্ঘজীবী হোক, যেন ওর বিচার করা যায়। কিন্তু আপনি যে ছবিটা দেখেছেন, এটার কিন্তু পেছনের ইতিহাস আছে, পেছনের ঘটনা আছে। কিন্তু এটা কিন্তু জন্মদিনের ছবি না, যে ভিডিওটা ওই আপনার যে ইয়েটা বানানো হয়েছে, ওটা কিন্তু জন্মদিনের, এটা মিম। হ্যাঁ, জন্মদিনের না, হ্যাঁ, হ্যাঁ জন্মদিনের যেটা ডান্স করতেছেন, হ্যাঁ জন্মদিন উপলক্ষে তারা ডান্স করতেছে, কিন্তু সেখানে কিন্তু অন্য ব্যাপার। আপনি একটু যদি আপনার দর্শকদেরকে একটু দেখান তো ওখানে কয়টা মানুষ আছে, তারপর আমি আসল ঘটনা ফাঁস করব। ওকে, ২০-২৫ হবে, ১০০ জনের মতো। এটা আসলে কি জানেন? কি?
আপনার দর্শকরা নিশ্চয়ই জানে আমার চাইতে বেশি আমার বেশি ইকো হচ্ছে। আমি দুঃখিত, এখন আর হবে না। জি ভাই। এরা একদম ফুল স্ক্রিন একটু দর্শকরা দেখান, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে এখানে কি ঘটতেছে। আপনি নেক্সটে এটা পুরা সংগ্রহ করে এটা দেখেন। এটা হলো কি জানেন, আজকে হইলো তার জন্মদিন, সে তার জন্মদিনে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস পালন করে। আজকে তো আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন হচ্ছে এখানে, কিন্তু কোথায় আন্তর্জাতিক দেখতে পেয়েছেন? আন্তর্জাতিক কয়জন মানুষ আছে ওখানে? পুরা পুরা অডিটোরিয়াম ফাঁকা। তার আন্তর্জাতিক 1 বছরের মানে ক্ষমতা থেকে ছড়ার 1 বছরের মাঝে তার আন্তর্জাতিক সম্মেলনের অবস্থা দেখেন। আর আগের সম্মেলনটা আপনি এটা 2টা নিয়ে আপনি কিন্তু তিনি এখন কোথায় আছেন? মানুষের পায়ের তলায় না, মানুষের মাথায়, মানুষ কোথায় আছেন? যে কয়টা গেছে এর মধ্যে কিন্তু একজন কিন্তু গুপ্ত আছে, গুপ্ত আওয়ামী লীগ আছে। আমি তাকে চিনি, আচ্ছা। আমি তার কাছ থেকে ভিডিওটা পাইছি। ঠিক আছে, আপনি যেটা কোথা থেকে পাইছেন জানেন, আমি তার কাছ থেকে পাইছি। একটা গুপ্ত আওয়ামী লীগ আছে, সে ভিডিও করছে। সে এই ভিডিওটা তার, সে করে আমাকে পাঠিয়েছে, কয় দেখেন তার আন্তর্জাতিক সম্মেলন মাত্র সে ক্ষমতা থেকে গেছে 2 মাস বা 5 মাস হয়েছে। 5 মাসের মধ্যে তার এখানে কোনো আন্তর্জাতিক কিছু নাই। বাংলাদেশে কিছু বিদেশি থাকে, ওদেরকে ওখানে ওখানে নিয়েছে। আর বাংলাদেশি কিছু ছেলে মেয়ে যেগুলোকে সে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তার বিভিন্ন সাবজেক্টে পড়ে, তারে নিয়ে যেখানে তার সাবজেক্টগুলো সোশ্যাল বিজনেস নিয়ে পড়ে, ওখান থেকে এগুলো সংগ্রহ করে এই 50 না 60 জন লোক জোগাড় করছে। This আমি is it. একটা এবং জিনিস সেখানে মনে হয় যে তার এই জন্মদিন এর ডান্স হয়েছে, বুঝছেন? সে আমার মনে হয় আমার জীবদ্দশায় একটা জিনিস দেখবো, মানে ইউনুসের জীবদ্দশায়, মানে সাদ্দাম হোসেনের ওই ঘটনায় কেন্দ্র করে ইরাকের সেই সাংবাদিক যে বুশের উপরে জুতা মারছিল, এই ইউনুসের যদি গুপ্ত আওয়ামী লীগ যাইতে পারে, তাহলে তার যদি জুতা মারে আমি অবাক হব না। এবং তার জীবনের এটা একটা বিশেষ প্রাপ্তি হবে। ঢুকছে ওখানে। তাহলে সে জুতা খাইতেও পারে। মানে আমাদের দর্শকদের মধ্যে থেকে কেউ তারে এই যে ক্ষতিটা আমাদের দর্শকদের দেশে করছে, সে শুধুমাত্র তার অন্ধ সমর্থক ছাড়া ওখানে কাউকে ঢুকতে দেয়নি। অন্ধ তারে নিয়ে পড়াশোনা করে, তারে নিয়ে এই করে বিভিন্ন ইউনিভার্সিটি এই সে, এবং তার একদম পার্সোনাল ফ্রেন্ডস এরা ওখানে নাচানাচি করতেছে, ওখানে গেছে। কিন্তু এই লোকও ঢুকে পড়ছে কেমনে জানি, ওই তালিকার ভিতরে ঢুকে গেছে। সে ঢুকছে, গুপ্তরাও আমাদের গুপ্তরাও কিন্তু ঢুকতেছে। এটা তো তার জন্য তাহলে অ্যালার্মিং। দেখা যাক ফিউচার কি হয়। সাইফুল ভাই, আমরা একদম এরকম শেষের গুপ্ত দিকে, কিছু জায়গায় গেলে আমি কিছু ভিডিও পাওয়ার সম্ভাবনা আছে, কিছু লোক এরকম প্লিজ জায়গায় আছে। আমাদেরকে আলোকিত করেন। আমরা দুটো কমেন্ট পড়ি। সাইফুল আমিন ভাই, মাসুদ কামাল এই ঘটনা নিয়ে, ওই যে তুরাগ নিয়ে, দেখুন তথ্য গোপন করলে সেটা সময়ের সাথে সাথে বের হয়ে যায়। এবং জিজ্ঞেস করেন আসাদ ভাই আইপিটিভির কিছু বলেন। হ্যাঁ, আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ করি, সেটি এগোচ্ছে। এবং সাইফুল আমিন ভাই, আপনার শেষ কোনো বক্তব্য থাকলে আপনি বরাবর ইউনুস এবং তার প্রতিষ্ঠানগুলো বয়কট করার কথা বলেন, হ্যাকলিং করার কথা বলেন, আমাদেরকে যদি এবারও কোনো একটা বার্তা দিতেন। আমি সাধারণত যেটা বলি, সবসময় যেটা বলি, শুধু ইউনুস এবং তার গ্যাং না, পুরা এনসিপি গ্যাং, পুরা যারা জুলাই এই নামের যে জঙ্গি করছে, তাদের যেখানে পাওয়া যায় তাদের হ্যাকলিং করা, সেটা একেবারে ছোট লেভেলের হোক আর বড় লেভেলের হোক। ঘরের ভিতরে হইলো তাদেরকে অসম্মানিত করা, তাদেরকে উপর রাখা, দৌড়ের উপরে রাখা। নিজের ঘরের মধ্যে যদি থাকে কেউ, তাকেও দৌড়ের উপরে রাখার জন্য আমি সবার প্রতি অনুরোধ। এবং কিছু করতে না পারেন, এই যেগুলো চিহ্নিত আছে, এই চিহ্নিতগুলোর মধ্যে একটু হইলো ডিম মারেন, এটা মারেন, সেটা মারেন, যা করেন। আর গ্রামীণের প্রোডাক্টগুলি বর্জন করার জন্য আমি যে আহ্বানটা করছি, দেশে দেশে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো প্রান্তে, এটা সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে হোক আর যেখানেই হোক, সেখানে যদি ওদেরকে পাওয়া যায়, সেখানে হ্যাকলিং করার জন্য আবেদন জানাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক রয়েছে, আপনারা দেখবেন। লিঙ্কটি হচ্ছে সাইফুল আমিন ভাইয়ের চ্যানেল, ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো আপনারা সেটি সাবস্ক্রাইব করতে পারেন। একদম শেষে দেখবেন অ আ ক খ লিখে। ওটা ও আ ক খটা আমি তো এখন সাইফুল স্টুডিও, আচ্ছা, ও আ ক সাইফুল খ তো স্টুডিও। ও আ ক খ আমি ফ্রি হয়েছে আমার ও আ ক খ আবার, হ্যাঁ, কিন্তু আমি সাইফুল হ্যাঁ, স্টুডিওতে কন্টিনিউ করতেছি এখন। ওকে, হ্যাঁ, সাইফুল স্টুডিওর লিঙ্কটাই দেওয়া রইল। আমি একটু বলতে ভুল করছি। তো হ্যাঁ, ও আগের আ ক লেখা খ ছিল তো। কালকে ফ্রি হয়েছে ও আ ক খ, গতকাল। আচ্ছা,
তো আমি আপনাদের অনুরোধ করব প্রিয় দর্শক এই লিঙ্কটি ফলো করবেন এবং পাশে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। বাংলাদেশ এবং ভারত থেকে যারা দেখছিলেন তাদেরকে রাতের শুভেচ্ছা এবং যারা পৃথিবীর অন্য জায়গা থেকে দেখছেন তাদের যার সময় অনুযায়ী শুভেচ্ছা। আবার দেখা হবে সামনের সপ্তাহে অর্থাৎ রবিবার বাংলাদেশ সময় রাত ১০ টায়।